পানি খাওয়ার সময় এত নজর দেয়া লাগে? ছেলে মানুষ দেখোনি? অবশ্য ছেলে অনেক দেখেছো, তবে প্রেম নেওয়াজের মতো বারুদ তো এক পিসই। দেখবে কেমন করে? হয়েছে, নিজের প্রশংসা আর করতে হবে না। প্রশংসা করলাম কই? ওইসব যেন তেন মানুষের সামনে করলেও সম্মান খোয়া যাবে। তৃষা মুখটা ভেঙচি দিতেই প্রেম ফের বলে উঠল, শক্ত করে ধরতে বলেছি বলে এমনভাবেই সুযোগ নিয়ে ধরেছো যে এখন শরীরে ভীষণ অ্যালার্জি হচ্ছে। 3টে ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে আরো 2টো খেয়ে 5টা করি। ভাইরাস কোথাকার। প্রেম ভাই, কে? আমি আপনার বাইকটা চালাই। প্রেম এক মুহূর্তে বিচলিত হয়ে পড়ে। আরে না, লেগে যায় যদি? তখন আমার কি হবে ভেবে দেখেছো? তৃষা থমকে যায়। ও মা, এই লোকের দেখে মন বলেও কিছু আছে। তৃষার কিছু হয়ে যাবে বলে দুশ্চিন্তাও করছে। তা দেখে তৃষা প্রেমকে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম প্রেম ভাই, খারাপ ব্যবহারও করেছি। থাক, আপনিই বরং বাইকটা চালালেন, আমি পেছনে বসবো। তৃষা ইমোশনাল হতেই প্রেম তৃষাকে ধাক্কা মেরে বাইকের সঙ্গে থেকে সরিয়ে বলল, তুই হেলান দিয়ে আমার বাইকের সঙ্গে বসে তার গায়ে নোংরা লাগিয়ে দিচ্ছিস। আর তোর লাগলে আমার কি? আমি তো আমার বাইকের কথা বলেছি। তুই চালাতে গিয়ে যদি আমার বাইকের গায়ে লাগিয়ে দিস, তখন তো আমার বাইকটার কত লাগবে? ওর গায়ে আঁচড় পড়লে তখন আমার কি হবে? সর, ঘেসবি না। তৃষার ভেতরটা চুরমার হয়ে গেল। মনে হলো কেউ হাতুড়ি দিয়ে ইমোশনকে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। প্রেম বুকটা বাঁকিয়ে কেবল চোখে কালো সানগ্লাসটা পরে বলে, আস্তে বসবা ভুটকি। তোমার ওজনে যেন আমার জানেমানের নিঃশ্বাস বন্ধ না হয়ে যায়। তৃষা কোনো মতে বাইকে উঠে সে বলে, তোর জানেমানের হাওয়া একবার লিক করেছি না প্রেমের বাচ্চা, আবার করব। এবার সঙ্গে তোরটাও করব। পোস্তগলা ব্রিজের সামনে বাইকটা পার্কিং করেছে প্রেম। সিগারেট ধরিয়ে ভ্রু কুচকে বলল, দেবে নাকি একটা টান? আমি আবার দয়াশীল তো, কাউকে না দিয়ে কিছু খাই না। খোদার নামে দিয়েই ফেলো টান। ওই যে দেখেন, একটা কুত্তা বসে আছে, ওর সঙ্গে শেয়ার করে খান। তুমিও তো একই গোত্রের। ওর আর তোমার খাওয়া একই কথা। নদীর বক্ষে অস্তমান সূর্যের কমলা রশ্মি গলে গিয়ে ঝরে পড়ছে তখন। বিস্তীর্ণ জলে বিস্তার করছে অগ্নিদীপ্ত সোনালি আভা। স্রোতের বুক জুড়ে সেই আলো ঝিলমিল করছে একেবারে অগণন রত্নখচিত আয়নার মতো। বাতাসে ভেসে আসছে কাঁচা নদীর গন্ধ। কোথাও শৈবালের মৃদু শ্রোতা সুবাস, আবার কোথাও দূরবর্তী মাঝিদের গর্জন। দূরে কোথাও আবার লঞ্চ স্টিমারের হুইসেল বাজছে। প্রেম সিগারেট শেষবারের মতো একটা টান বসিয়ে ধোয়ার কুণ্ডলিটা বাতাসে ছেড়ে দিয়ে বলল, ফিজিওলজির কোনখান থেকে শুরু করি বলো তো? আমি বলেছি আপনাকে শুরু করতে। বলবে কেন? সব কথা বলতে হয় না, কিছু জিনিস নিজ থেকেই করতে হয়। ঢং দেখুন, আমি এখন বাসায় যাব, আর আমাকে আপনার ফিজিওলজি শেখাতে হবে না। ওটার জন্য আমি একটা ভালো স্যার দেখে টিউশন নেব। পুরুষ মানুষের কাছ থেকে? তো কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা হবে? জাহান্নামে যাও তুমি। সবসময় আপনি এমন করেন, সরি না বলে আমি কিন্তু রাগ করব। ব্রিজের উপর থেকে ঝাঁপ দেবো বলে দিচ্ছি। সেটা তো আমি সরি বললেও তুমি ঝাঁপ দেবে না, শোনা। রাত তখন 11টা বাজে। বিছানায় তখন শিমলা মরার মতো পড়ে নাক ডাকছে। তৃষা এপাশ ওপাশ কিছুক্ষণ ফিরে ফোনটা হাতে নিল। প্রত্যুষকে একটা মেসেজ দিলে সমস্যা কি? সে তো খুব বেশি সময় নষ্ট করবে না কিংবা জ্বালাতনও করবে না। আজ এমনিতেই মনটা কেমন জানি খারাপ। বাড়ির কথা মনে পড়ছে অনেক। তবে তৃষা তার বাবাকে ভালো করেই চেনে। সে কখনোই তৃষাকে খুঁজবে না, কখনোই না। তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে কি একটা ভেবে প্রত্যুষকে মেসেজ দিয়েই দেয়। কিছুক্ষণের মাথায় প্রত্যুষের রিপ্লাই পেয়ে তৃষার মন নেচে ওঠে। প্রত্যুষ লেখে, রাত জাগা পাখির দলে নাম লেখার ইচ্ছা জেগেছে। ঘুমাওনি চেয়ে ঘুমটা যেন কোথায় হারিয়ে গেছে। আমার চোখের পাতা সব ঘুম কে যেন ছিনিয়ে নিয়ে গেল। কল দি। তৃষা মানা করল না। আর জানেন সবটা কেমন অন্ধকার লাগছে। আমি না আপনাকে কিছু বলতে চাই। চাওয়ার মতো কথা কখনো বলা যায় না, বললে তা অন্য কারো কানে পৌঁছে যাবে। তৃষা কিছু একটা বলেও থমকে গেল। প্রত্যুষ ফের বলল, কি যেন একটা বলতে চাইছিল। থাক, কিছু বললেও বোঝা যায় না। কিন্তু যদি আমি অনুভব করতে চাই? তৃষা সেই কথা শুনে মুচকি হাসল। কিছু একটা বলতে যাবে তার আগেই প্রত্যুষ বলল, এই তোমার সঙ্গে একটু পরে কথা বলি, একটা ইমার্জেন্সি কেস এসেছে। তৃষা কলটা রেখে দিল। মনে মনে চোখটা বন্ধ করে একটা শান্তি নিয়ে প্রত্যুষের মুখশ্রী কল্পনায় করার চেষ্টা করতেই ভাসত প্রেমের মুখটা। চোখ সরু করে লোকটা সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। ধ্যাত,
আজ রাতের ঘুমটা এবার গেল। প্রেম এই রাতের বেলা তৈরি হচ্ছে। পরনে কালো রঙের একটা হুডি, মুখে কালো রঙের একটা মাস্ক পরেছে। কেবল চোখ দুটো দেখা যাচ্ছে, তাতে কত মায়া জড়িয়ে। প্রেম একটু আগেই কাল একটা গোলাপ ছিঁড়েছিল গাছ থেকে, সেটা পকেটে রাখলে নষ্ট হবে, তাই রাখলো তার BMW S1000 এর ওপরে। এটাও প্রেমের পছন্দের একটা বাইক। কালো রং ছাড়া অন্য কিছু ভালো লাগে না, তাই সবগুলো বাইকের রং কালো। মানুষের যেমন একটা শখ থাকে, তেমনই প্রেমের শখ বাইক কালেকশনের। যতগুলো বাইক তার আছে তাতে একটা শোরুম তো অনায়াসেই দেওয়া যাবে। প্রেম হেলমেট পরে আর দেরি না করে এই রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেল। বাইকের শব্দেই সিদ্দিক নওয়াজের ঘুমটা ভাঙল। সে উঠে বারান্দায় আসার আগেই প্রেম চলে গেছে। মুখটা কেমন যেন শুকিয়ে আসে সিদ্দিকের। সে কেবল বিড় করে একবার বলে, রাতে একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল। এমন ভয়ানক স্বপ্ন কখনো এর আগে আসেনি। তনিমা আফরোজ দোয়া পড়তে পড়তে ডাইনিং রুমে গেল। গ্লাসে জল ঢেলে খেয়ে বারান্দায় গিয়ে বসল। মেয়েটা তার কই সে কিছুই জানে না। কেন যে এমন করলো? তিশার বাবা তারিকুল ইসলাম ভেতর দিয়ে একটু অন্যরকম। দুনিয়ার সব কিছু যে সহ্য করতে পারবে, তবে অসম্মান নয়। কত আদর যত্ন দিয়ে তৃষাকে মানুষ করিয়েছেন, পড়ালেখা করিয়েছেন, কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। ওর সাথের যখন সবার বিয়ে হয়ে গেল, তখনও পড়িয়েছেন মেয়েকে। সেই মেয়ে পরিবারের কোনো সম্মান রাখলো? সব শেষ, সব কিছুই শেষ। বাড়ির মেয়ে যেদিন বাড়ির অসম্মান করে পালিয়ে গেল, সেদিন রাতেই তৃষার সব জিনিস সব কিছুই বাড়ি থেকে ফেলে দিয়েছিলেন তরিকুল। মনে ব্যথা পেয়েছেন তো? তৃষাকে সেদিনই মনে মনে কবরে শুইয়ে দিয়েছিলেন সে। ওই মেয়ে তার জন্য মৃত। বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়া থেকে শুরু করে কত আবদার রেখেছেন, তার ফল তো পেলেনি। সবাই যখন বলতো মেয়ে মানুষের এত নাচন কুদন ভালো না, একটা বিয়া করাইয়া দাও সময় থাকতে থাকতে, তখন তরিকুল মেয়ের হয়ে সাফাই গিয়েছিলেন, তার ঢাল হয়েছিলেন। তৃষার একটাই সমস্যা, যুবরাজ রাজনীতি করে, আর সেই রাজনীতি তৃষার বড্ড অপছন্দ। আরে বিয়ে করে স্বামীকে নিজের মতো করে গুছিয়ে নিলেই তো হতো। রাজনীতি করে তো কি হয়েছে? ওই ছেলের কত ক্ষমতা সেই সম্পর্কে ধারণা আছে? ওই দিন যুবরাজ যখন জিম্মি করেছিল, তাদের তখন লজ্জায় চোখে চোখ তুলে তাকানোর সাহস না পেয়ে পাগলের মতো সব কর্মকাণ্ড করেছে। পাগল ভাবুক, ওই প্রশ্নের তো জবাব নেই, তাই পাগল হয়েই হা হয় তার চোখে থাকুক। তরিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই রাতটা শেষ হয়ে ভোরের আলো ফুটবে কখন? সাউন্ড বক্সে তখন লো ভলিউমে একটা গান বাজছে। প্রেম আমার, ও প্রেম আমার। সেই গানের সঙ্গে কি যেন শীষ বাজাচ্ছে আর গুনগুন করছে সেই বদ্ধ ঘরটিতে। কালো হুডি পরা লোকটার মুখে এতক্ষণ ভয়ানক দেখতে যেই মুখোশটা ছিল, সেটা সেই খুলে টেবিলের ওপর রেখেছে। হাতে তার একটা লাল গোলাপ। মুখোশটা মুখের ওপর থেকে সরাতেই তার অতি সুদর্শন মুখখানার দর্শন পাওয়া গেল। যেই মেয়েটা ঘরের কোণে বাঁধা অবস্থায় পড়ে আছে, তার এই মুখশ্রী দেখে কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এই সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে একটা ভয়াল রূপ। লোকটা তাকে জীবিত রেখেছে অবশ্য, তবে এটাকে বেঁচে থাকা বলে না। আজকে 2 দিন হলো তার পেটে কিছু পড়েনি। এখন সামনে যা পাবে তাই সে অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এই সুদর্শন পুরুষটা কত যত্ন নিয়ে সিগারেট দিয়ে তার শরীরের গোপনীয় স্থানগুলো ঝলসে দিতে একবার পরোয়া করেনি। মেয়েটি প্রশ্ন করেছিল বিধায় তার নিচের ঠোঁটটা কেটে ওই ঘরে বন্দি করে রাখা একটা হিংস্র কুকুরকে খাইয়েছে। লোকটা মুচকি হাসি দিয়ে উঠে দাঁড়ায়। 1 পা 2 পা করে মেয়েটির দিকে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে চোখের সামনে থেকে চুলগুলো আলতো করে পরম যত্নে সরিয়ে দিয়ে হাতটা ছুঁয়ে বলে, কি করে পারলে যার সঙ্গে সংসার করবে বলে কথা দিয়েছিলে তাকে চিরদিনের মতো ছেড়ে অন্য কারোর বাসরে গা ভাসাতে? লোকটি মেয়েটির হাতের মেহেদির দিকে ভালো করে চাইল। এই রং যে তার মস্তিষ্কে নিউরনে কারফিউ জারি করেছে। এই রং সে কিছুতেই সহ্য করতে পারছে না, অসহ্যকর ঠেকছে। মেয়েটির আতঙ্ক তখন যেন আকাশচুম্বী। ভয় আর আতঙ্কের মিশ্র অনুভূতিতে সে ব্যস্ত। কেবল কাঁপছে তার শরীর। মেয়েটি তার কথা বলার মতো অবস্থায় নেই। ঠোঁটটা কাটার পর মুখ থেকে শুরু করে চোখ সব কিছুতেই ফুলে ফেঁপে ওঠে। তবুও সে গুঙিয়ে গুঙিয়ে কেবল বোঝাতে চাইল,
আমায় মেরো না, আমার সংসার জীবনের ফুলটা এভাবে ঝরিয়ে ফেলো না, আমায় আমার স্বামীর কাছে ফেরত দাও। লোকটি এবার আবার বলে উঠল। অন্য কারোর জন্য মেহেদি পড়তে পারবে না, কিছুতেই না। সে তৎক্ষণাৎ পকেট থেকে চাকুটা বের করে মেয়েটিকে কিছু ভেবে ওঠার আগেই একের পর এক আঘাত বসিয়ে দিল তার হাতের তালুতে। অপরদিকে যেখানে যেখানে মেহেদির রং ছিল সব ঢেকে দিল। কখন যে গতি বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, হাতের চামড়া বেদ করে মাংসের আবরণ হা করে বেরিয়ে এলো। লোকটির সেদিকে খেয়াল নেই। খেয়াল সেই রক কেটে যাওয়ার পর মেয়েটি সেই কখনোই কাতরাতে কাতরাতে দম ছাড়লো। তাতেও যেন খুনের স্বাদ মিটল না। সে মৃত মেয়েটিকে শুইয়ে দিয়ে গলায় বড় ছুরিটা ধরে কোপের পর কোপ বসিয়েই চলল। যতক্ষণ না আলাদা হয় ঠিক ততক্ষণে গলার থেকে বেরিয়ে আসা রক্তে সে রঞ্জিত। তার তো এই গন্ধটারই দরকার ছিল। সে ফ্লোরে ছড়িয়ে পড়া রক্তগুলো হাতে মেখে আনন্দ লাভ করল। গালে মুখে ছিটকে আসার পরও সেই রক্ত ইচ্ছে করে সে মুখে মাখল, নাকের কাছে নিয়ে চোখ বুঝল। তবে একটা কাজ করা বাকি। খুনি উঠে টেবিলের কাছে গিয়ে কেচিটা হাতে তুলে নিয়ে সেই গানের তাল মিলিয়ে গলার জোর বাড়িয়ে গাইল। তুমি ছাড়া আজ একা এমন স্বপ্নের লাশঘর, ভেঙে যাওয়া এই বুকের পাজর, দোদো মোরক্রান্ত, তবু প্রেমিসি ভালোবেসি আজ দেখা দিয়ে যায়, যেই ছুটে যায় আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায় প্রেম আমার, ও প্রেম আমার। গান গাইতে গাইতে গোড়া থেকে চুলগুলো কেটে নিয়ে বলল, এই চুলগুলো কেন পুতুলটার চুলে লাগাই বলো তো নাবরা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের ভবনের সামনে দাঁড়িয়ে আছে তৃষা। আজ একটা প্রোগ্রাম আছে। কত মানুষ কত রং ঢং করে সেজে এসেছে। তৃষা গাছের সামনে দাঁড়িয়ে শিমলার সঙ্গে তাদের সমালোচনা করছে। একটা মেয়ে একটু আগে সামনের গাছটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। তাকে দেখে তৃষা শিমলাকে বলল, দেখ দেখ, মেয়েটা নিজেকে দীপিকা ভাবছে, লাগছে তো হিরো আলমের বউ। খালি সাজলেই হয় না, সে ভাবছে তাকে কত সুন্দরী না লাগছে। বলেই দুজনের যে কি হাসি। পাশেই দুটো ছেলে যাচ্ছিল তাকে দেখে শিমলা তৃষাকে বলল, এই তৃষা, ওইটা তোর আর এটা আমার। তৃষা মুখ বাঁকিয়ে বলল, না না, তুই সব রেখে দে, আমি ভালো হয়ে গেছি। সে কি রে, কেমন করে হলি? কারো দর্শন পেয়ে ভালো হয়ে গেছি রে, এখন ওই বান্দাকে পেলেই হয়। তৃষা তার ওড়নাটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছিল। হঠাৎ অনুভব করলো কেউ তার ওড়নার পেছন থেকে হাত দিয়েছে। ওই শালা প্রেম নিশ্চয়ই। আজকে সে প্রেমকে এমন একটা খুশি দেবে না, একেবারে বংশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মায়েরই। তৃষা গালি দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখলো একটা কালো মতো ছেলে তার ওড়নাটা টেনে ধরেছে। তার সঙ্গে আরেকটা ছেলে আছে। তৃষা রেগে কিছু বলতে যাবে তার আগেই পাশের ছেলেটা বলল, বেশি তেজ এখানে চলে না, আমাদের ভাই রাজনীতি করে। ছাত্রলীগ চেনো মেয়ে? ছাত্রলীগ নাকি ঘাতক লীগ, তাতে আমার কি? রাজনীতির কোনো চ্যাপ্টারে বুঝি লেখা আছে মেয়ে দেখলেই ওনা টেনে ধরতে হবে? না, তবে তুমি চাইলে ব্যাপারটা আমি নিজেই তৈরি করতে পারি। ওনা ছাড়, নইলে দুনিয়া ছাড়িয়ে দেব। ছেলে দুটো হেসে উঠল। ততক্ষণে সেখানে মানুষ জড়ো হয়ে গেছে। সবাই কেবল দেখছে, কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তৃষা একবার চারোদিকে তাকালো, এটা কি শুটিং চলছে নাকি? মেজাজটা তার গরম হয়ে যায়। শিমলা কি করবে বুঝতে পারছে না। তৃষা ওড়নাটা ছিনিয়ে নিতে যাবে, তার আগেই ছেলেটা ওড়না ছেড়ে দিয়ে পাশের জনকে বলল, আজকের রাতে আমার রুমে একে পাঠাবি। তেজ কতখানি একটু মেপে দেখতে হবে না? তৃষা কিছু বলতে যাবে তার আগেই ছেলেটার কাঁধে কেউ একজন হাত রাখলো। ছেলেটি পাশ ফিরে তাকাতেই আবিষ্কার করলো প্রেম নেওয়াজকে। প্রেম সকলের সামনে তৃষার দিকে সরু চোখে তাকিয়ে বলল, আরে হ্যাঁ, নেতা সাহেব নাকি? এটাকে রুমে নিয়ে যাবেন? রুচি দেখছি আপনার মাটির নিচে চলে গেছে। ওর থেকে তো ওর সাথেরটাই ভালো। শিমলা ভয় আরও চুপসে গেল। তৃষার তখন রাগ আর ঘৃণায় চোখ দিয়ে জল পড়ছে। দুর্বলতা আর ভয় সেই জলের উৎস নয়, বরং রাগ সেই জলের উৎস। প্রেম সেই জল দেখে আরও হাসত। ছেলেটির কাঁধে চাপড় মেরে বলল, এমন তেজ মেপে দেখবা ভাই, যেন চিৎকার করার ক্ষমতাও হারিয়ে ফেলে। মেয়ে মানুষের এত দেমাগ কিসের? দিস ইজ অ্যাবসলিউটলি ফাকিং রং। দুজনের চোখ তখন একে অপরের দৃষ্টি মিলেছে। একজনের চোখে উপহাস, অন্যজনের চোখের জলে তীব্র ঘৃণা।
ঝর্ণাটা ছেড়ে ফুপিয়ে কেঁদে ওঠে তৃষা। আজ এতটা অসহায় লেগেছিল। বাবা সব সময় বলতেন, এমনভাবে চললে যেন গায়ে একটা পিঁপড়াও বসতে না পারে। পিঁপড়েটা আজ বসেই গেল। তৃষার অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, তবুও বলতে পারেনি। ওই প্রেম নেওয়াজ আসলেই একটা জঘন্য একটা মানুষ। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই তার মধ্যে নেই। ওই রকম মানুষরা কেবল ছোট করেই দেখতে পারে। তাদের কাছে মেয়ে মানুষ মানেই তাদের শরীরটা সব। মন অস্তিত্বের দরকার নেই, মোটেও দরকার নেই। তৃষা গোসল ছেড়ে বের হতেই পাশের রুম থেকে সিমলার মায়ের কটু কথা শুনতে পেল। বিনে পয়সায় এখানে খাচ্ছে থাকছে, কবে যাবে কিছু ঠিক করে না বললে তো সব বাড়ির মানুষই এমন রিয়াকশন দেখাবে। তৃষা ব্যাগ থেকে পার্সটা বের করলো। হাতে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল, তাও ফুরিয়ে আসছে। তাকে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, কাজ খুঁজতে হবে। সিমলাকে সে এই বিষয়ে বলে রেখেছে, টিউশন হলেও চলবে। সিমলা খোঁজ রাখবে বলেছে। এই সিমলা মেয়েটার সঙ্গে প্রথম পরিচয় গত বছরের শুরুর দিকের ফেসবুকে। তৃষার ফেসবুকে উপন্যাস পড়া হয়। পছন্দের একটা লেখিকার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হলো সে একদিন। সেই গ্রুপ থেকেই সিমলার সঙ্গে পরিচয়। পরিচয়হীন একটা মানুষের সঙ্গে যে এত ভালো সম্পর্ক হয়ে যাবে কখনো ভাবতে পারেনি তৃষা। তৃষা সিমলাকে নিজের পছন্দ অপছন্দ সব ধরনের কথাই বলতো। পালানোর বিষয়টা নিয়ে যখন বলেছিল তখন সেই বলল এখানে আসতে। মেয়েটা কত ভালো। তৃষা পুরনো আইডিটা নষ্ট করে ফেলেছে, সিমটাও ফেলে দিয়েছে। এখানে এসে সব কেনা নতুন করে, নতুন একটা আইডিও তো খুলেছে। হোয়াটসঅ্যাপটা লগ ইন করে সেদিন চিত্রার নাম্বারটা সেভ করেছিল। ফোনটা হাতে নিতেই দেখলো চিত্রার দুটো কল এসেছে। তৃষা বিপদে পড়লে কিংবা সিদ্ধান্ত নিতে গেলে যখন দ্বিধায় পড়ে, তখন যেই মানুষটির কাছে নিঃসংকোচে সাহায্য পরামর্শ চাইতে পারে সে হচ্ছে ফারাজ এলাহির ভালোবাসার রমণী। ফারাজ এলাহির নামটা নেওয়ার কারণ আছে, কারণ যতবার চিত্রাকে স্মরণ করবে ততবার ফারাজের চিন্তা আপনা আপনিই চলে আসবে। ফারাজের সঙ্গে কখনোই তেমনভাবে ফোনে কথা হয়নি। আসলে হবে কেমন করে? বউ পাগল একটা লোক, অন্য কারোর সঙ্গে কথা বলার সময় আছে? তবে চিত্রা স্বামীর জয়গান প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। সেই বর্ণনা সেই বুড়ি শুনলে যুবতী কেন বুড়ো একটা মহিলাও আফসোস করে বলবে আমার একটা ফারাজ এলাহি চাই। ফোন দিয়েছিল 2 ঘন্টা আগে, এখন ব্যাক করা কি ঠিক হবে? ভাবতে না ভাবতে দিয়েই ফেলল। প্রথম কলটা তুলল না চিত্রা, পরের বারেরটা তুলতেই ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, আরে রোমান্সের সময় কোন ছোট লোক ডিস্টার্ব করে? এত চুলকানি কেন? কথাগুলো যিনি বলেছেন তিনি ফারাজ এলাহি, আর যাকে বলেছেন সে অসময়ে বিরক্ত করা তৃষা। যদিও কে কলটা করেছে দেখেও নি, হয়তো বিরক্ত মনে হয়েছে তাই চিত্রার থেকে ফোনটা কেড়ে বলে দিয়েছে। চিত্রা কিছু বলতে গিয়েও পারল না। ফারাজ ফোনটা কেটে দিল মুখের ওপর। তৃষার বুঝতে বাকি রইল না যে সে একটু নয় বরং পুরোটাই অসময়ে জরুরি কাজে ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু এখন বেলা কয়টা বাজে ইতালিতে? এই ফারাজ নামক লোকটার কি সবসময় এমন জরুরি কাজ থাকে নাকি? যেদিন তৃষা নিজ থেকে কল দেয় সেই দিনই এমন হয়। সেদিন পুরোটা রাত কেবল এপাশ ওপাশ ফিরে তৃষা, ঘুমোতে পারে না, এতটা কষ্ট লাগে। প্রত্যুষকে কল করেছিল, ব্যাক করেনি, লাইনেও এলো না আজকে। থাক, তাকে বিরক্ত করে লাভ নেই, তার তো অনেক কাজ। তৃষার মতো ব্যাকা নাকি? তবে যতবার রাতে ভাবলো তার হাতে তো টাকা নেই, বাসায় ফেরার উপায় নেই। বাড়িতে ফিরে যুবরাজ তুলে নিয়ে গিয়ে হলেও তাকে বিয়ে করবেই। ওই লোককে বিয়ে করা সম্ভব নয়, বয়সে কত তফাৎ তাদের, আর পছন্দ অপছন্দেও। যতই ক্ষমতা হোক, মানুষ তার জন্য পাগল থাকুক না কেন, এমপি হোক না কেন, তৃষা ওই রাজনীতিকে চরমভাবে ঘৃণা করে। ভালো মানুষও রাজনীতি ক্ষমতা টিকিয়ে রাখতে খারাপ পথ বেছে নেয়। ওই পথ কাউকে ভালো রাখতে দেয় না, অসুরে বদলে ফেলে। তবে ভার্সিটির সেই ঘটনার কথা যখন যখন মনে পড়ল তৃষার তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। প্রেম নেওয়াজ খারাপ মানুষ সে জানতো, কিন্তু এতটা জঘন্য তা জানতো না। ভালো হলে তো ছেলে দুটো তার সামনে কথাই বলতে পারতো না। দিত ধরে কেলানি। এত শরীর ফিট রেখে বডি করে লাভ কি যদি একটা ছেলে একটা মেয়েকে নোংরা কথা বলে আর তার প্রতিবাদ না করে উল্টো তালে তাল মেলানো? তৃষা পাশ ফেল, চোখের জল গিলে বলল, তৃষা, তুই তো দুর্বল না, জানোয়ারকে জানোয়ারই ভাববি, মানুষ ভাবার কোনো দরকার নেই। আর প্রেমের থেকে এর চেয়ে বেশি কি বা আশা করিস তুই?
সকালবেলা পুরান ঢাকার অলিগলি ভেদ করে হেঁটে গেলে দূরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকটা চোখে পড়ে। চারিদিকে গাছপালা, বিজ্ঞান অনুষদের চারপাশে কতগুলো কৃষ্ণচূড়া ফুল, কি সুন্দর দেখতে যে লাগে। আজকে সকাল থেকে প্রেম নেওয়াজকে দেখতে পায়নি সে। ভালোই হয়েছে, ওই লোককে দেখলে ঘৃণায় শরীর জ্বলবে। ক্লাস শেষে বের হতেই সিমলার ফোনে একটা কল এলো। সে রিসিভ করে কথা বলে তৃষাকে জানালো, জানিস তোর জন্য একটা গুড নিউজ আর আমার জন্য একটা ব্যাড নিউজ আছে। কোনটা শুনবি আগে? দুটো একসঙ্গে বল। তোর জন্য চাকরি পেয়েছি, একটা ছাত্রী পড়াতে হবে। আহামরি খুশির কিছুই নয়। একটা ছাত্রী পড়ালে কতই বা বেতন পাওয়া যাবে? থাকা, খাওয়া, চলাফেরার খরচ উঠে যাবে। আরে যাবে যাবে। কিভাবে? যে মেয়েকে পড়াতে হবে সে 1 নম্বরে কবির শুনলাম। মেয়ে মানুষ তো, তার মা আবার মহিলা টিচার চায়, তাও এমন মহিলা টিচার যে তাদের বাড়িতেই থাকতে পারবে আর 24 ঘন্টা টাইট দিয়ে মেয়েটাকে সোজা করতে পারবে বদ থেকে। তার মানে তুই সেখানে থাকতে পারবি, খেতে পারবি, মাস শেষে ভালো মাইনেও আছে। এই ছাড়া তোর দরকারি জিনিসপত্রের খরচও তারা দিবে। তৃষার মন খুশিতে ছলছল করে ওঠে। তবে এত সুযোগ সুবিধা কি এখনকার যুগে কেউ কাউকে দেয়? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সিমলার সঙ্গে হাঁটতে হাঁটতে তৃষা শান্ত চত্বরের দিকে এগিয়ে যেতেই দেখলো সেখানে প্রেমের বাইকটা দাঁড় করানো। সেখানে কেবল যে প্রেমের বাইকটা রাখা সেটা বললেও ভুল হবে, কারণ সেখানে অঙ্কুর সহ আরও অনেকগুলো ছেলে ছিল। প্রেমকে সবাই ঘিরে রেখেছে। প্রথম দেখায় যে কারো লাগতে পারে কোনো মানুষ মরে গেছে আর সবাই তাকে দেখার জন্য ভিড় করেছে। তৃষা গানের শব্দ পেয়ে 2 পা এগিয়ে যেতেই দেখলো ভিড়ের মধ্যে একটা ছেলে বসে আছে। 2 পাশের মানুষ তার দিকে হাঁ করে তাকিয়ে আছে মনোযোগ সহকারে। সে এগিয়ে গিয়ে ভালো করে তাকালো সেই ছেলেটির দিকে। ডান হাত কালো ব্রিডেড ব্রেসলেট পরা, গলায় কালো মতো একটা লকেট, মনে তো হচ্ছে কালো একটা কাইতনের সঙ্গে গিটারের মতো দেখতে একটা লকেট লাগানো। ছেলেটির পরনে একা চেক শার্ট, ঝাঁকড়া চুলগুলো পড়ে আছে চোখের সামনে, শার্টের সঙ্গে রোদ চশমাটা ঝোলানো। তৃষা কাছে আসতেই সেই ছেলেটির তীক্ষ্ণ চাহনি তার দৃষ্টির সঙ্গে মিলিত হয়। ছেলেটি গিটারটা কোলে নিয়ে টুংটাং শব্দ তুলে তৃষার চোখের দিকে চেয়ে গান ধরো, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। হঠাৎ আকাশ ভেদ করে বৃষ্টি নামে। সিমলা তাড়া দেয় তৃষাকে যাওয়ার জন্য, তবে তৃষা একইভাবে চেয়ে থাকে প্রেম নেওয়াজের দিকে। মানুষজন জায়গা ছেড়ে কোথাও নড়ছে না। প্রেম নেওয়াজের এই বৃষ্টি ভেজা গানের আসর ছেড়ে কোথাও যাওয়া যায় নাকি? সিমলা আর তৃষার সামনে গিয়ে 2টো মেয়ে যাচ্ছিল। তাদের মধ্যকার একজন সিমলাকে বলে, আরে খবর পেয়েছো? কি? ওই ছাত্রলীগ নেতার আর তার চামচা এখন হাসপাতালে ভর্তি। আল্লাহ জানে, কাল তো ভালোই ছিল। কে এমনভাবে পশুর ন্যায় পিটাতে পারে, জানো কিছু? সিমলা মাথা দুপাশে নাড়ল। সে জানে না কিছু। তবে মেয়ে 2টো চলে যেতেই একবার প্রেমের দিকে তাকালো, তারপর তৃষাকে হিস হিস করে বলল, কি রে, আমার তো মনে হচ্ছে প্রেম ভাই মেরেছে। তুই কিছু জানিস নাকি? তৃষার দৃষ্টি এবার আরও গভীরভাবে মিলল প্রেমের দৃষ্টির সঙ্গে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে, তবুও কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তৃষা প্রেমের দিকে তাকিয়ে শেষবার মনে মনে শুধিয়ে উঠল, আপনি যে ওই ছেলে দুটোকে কুত্তার মতো উদম কেলিয়েছেন তা বুঝতে তৃষার ন্যানো সেকেন্ডও খরচা করতে হয়নি। আহা প্রেম ভাই, আপনার এতগুলো রূপ নিয়ে চলাফেরা করতে বুঝি একটু কষ্ট হয় না? তৃষার ব্যাগ গোছাতে গোছাতে সন্ধ্যা হয়। এখন মনটা ফুরফুরে লাগছে। লাগার কারণ আছে। ওই যে প্রেম নেওয়াজ যে কেলানি দিয়েছিল, শালার ঘরের শালার জন্য কত লিটার চোখের পানি অপচয় হয়ে গেল রে। এসব কত কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল সে। প্রত্যুষের সঙ্গে যেদিন তার বিয়ে হবে সেদিন একটু কান্না করতে হবে না? না কাঁদলে বিয়ের ফিলিংস আসে নাকি? কিন্তু এত দামি মেকআপটা যদি খাল্লাস হয়ে যায়। সিমলা ওই বাড়ির ঠিকানা তৃষাকে দিয়েছে, জিঞ্জিরায় বাড়িটা। নামটা এত খেয়াল করেনি। আগে তো ওই এলাকায় গিয়ে পৌঁছাতে হবে।
যাওয়ার সময় শিমলা এমনভাবে কাঁদছিল যেন তৃষা মরে চড়ে গেছে, আর কখনো দেখা হবে না। আর ওর মাকে দেখো, সে যে কত ঢং করে বলল, ইস কি ঢং, অথচ পাশের রুমে তৃষা এখনো যায় না কেন তা নিয়ে কাহিনী করেছে। ছ্যাঃ, বাড়ির সামনে দাঁড়িয়ে শিমলাকে আবার কল দেয়, ভুল কোনো ঠিকানা দিল না তো। শিমলা নিশ্চিত হয়ে জানালো তার দেওয়া ঠিকানায় কোনো ভুল নেই, ভুল হতেই পারে না। তৃষা গেটের সামনে তাকিয়ে আরও একবার নাম ফলকের দিকে দৃষ্টি স্থির করল। বাড়ির নাম নেওয়াজ কুঠির। ওই ঘুরে ফিরে নেওয়াজই রাখতে হলো। ধ্যাত, যেখানে যায় সেখানেই নেওয়াজ চলে আসে। আর ভালো লাগছে না রে। তবে নেওয়াজ তো বাংলাদেশে কত নেওয়াজই আছে, প্রেম নেওয়াজের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা অন্য কোনো নেওয়াজদের বাড়ি হবে। তৃষা দারোয়ানকে বলে ভেতরে ঢুকতেই দেখলো একটা কালো প্রেমীয় ভেতর থেকে বের হচ্ছে। প্রথমে দেখতে পায়নি তৃষা, আচমকা গাড়ির সামনে পড়তেই থমকে যায় সে। ড্রাইভিং সিটে বসা ব্যক্তিকে দেখার আগেই সে গ্লাস নামিয়ে আঙুল বের করে ইশারা করে তৃষাকে কাছে আসার জন্য। তৃষা কাছে এসে তাকাতেই থমকে যায়, একই সঙ্গে থমকে যায় সেই মানুষটিও। দুজনে একসঙ্গে বলে ওঠে, প্রত্যুষ আপনি? তৃষা তুমি? নেওয়াজ কুঠিরের অন্ধরমহলের সবাই একত্রিত হয়েছে। প্রত্যুষের আর বাইরে যেও যাওয়া হলো না। তৃষার তো খুশিতে হাতির 5 পা দেখার মতো অবস্থা। এবার মনে হয় এক দাপি আন্দোলন করে হলেও মিসেস দেওয়ান তাকে এই যাত্রায় হতে হবে। কিন্তু এমন ভদ্রলোককে পটাতে হলেও নিজের ভদ্রলোক হওয়াটা আগে অতীব গুরুত্বপূর্ণ। তৃষা মনে মনে ঠিক করে নিয়েছে এখন থেকে সে একেবারে নম্র ভদ্র আচরণ করবে, কম কথা বলবে, এমন ভাব করবে যেন গালি নামক শব্দ সে 20 বছরের জীবনে প্রথম শুনল। তাকে এমন ভাব বজায় রাখতে হবে যেন সে মুখ খুলে বলতে পারে, আমি কালি নলি খালি জালি সব শব্দ শুনেছি। এ মা, এই গালি আবার কি আবার? ওই যে মুরগির পেটে যে গিলা থাকে না, ওটার কথা বলছেন নাকি? হেতিজা কাজের মেয়েকে দিয়ে আগেই তৃষার জন্য রুম ঠিকঠাক করে রেখেছেন। প্রথম যখন তৃষাকে দেখলেন তখন কিছুক্ষণ হা হয়ে চেয়ে রইলেন। মেয়ে তো ভারী সুন্দর, পটল চেরা চোখ, গোল গোল একটা মুখ, চুলগুলো এত একটা লম্বা না, তবুও তো ভীষণ মিষ্টি দেখতে। তাছাড়া মেয়ের ব্যবহার দেখছো, পারিবারিক শিক্ষা আছে বলতে হবে। তবে হেতিজা সবসময় বেশি খুশি তো তখন হয়েছেন যখন জানলেন তৃষা আর প্রত্যুষ একে অপরকে আগে থেকেই চেনে। ছেলে তার মেয়েদের সাথেও কথা বলে তাহলে যাক, ভালোই হলো। ছেলের যদি এই যাত্রায় কাউকে মনে ধরে, একটা গতি হয়, ভালোই হবে। হেতিজা তৃষাকে পই পই করে বললেন, শোনো মা, আমার মেয়ে প্রেমান্তি কিন্তু হাড়ে বজ্জাত স্বভাবের, কাজের কাজ ছাড়া দুনিয়ার সব অকাজ কুকাজে এক্সপার্ট। সারাদিন কোরিয়ান ড্রামা দেখে। ওই যে সুন্দর সুন্দর কোরিয়ান ছেলে আছে কতগুলো, ওগুলোকে ওপ্পা না আপ্পা ওই সব ও ডাকে। রাতে ওদের ছবি বালিশের নিচে রেখে না ঘুমালে তার নাকি স্বপ্নে ব্যাঘাত ঘটে। দেখো, আমি খালি টিউশনের জন্য তোমাকে রাখিনি, ওকে সারাদিন নিজের সঙ্গে রেখে মানুষ করবে বলে রেখেছি। তোমার টাকা পয়সা যাবতীয় খরচা কিছু নিয়েই চিন্তা করতে হবে না। তুমি খালি মেয়েটাকে মানুষ করে দাও। মাথায় তার প্রেম পীড়িতের ভূত, ওই ভূত তুমি থেরাপি দিয়ে ছাড়িয়ে দাও। 2 বছর ধরে ইন্টারে পড়ে আছে, এইচএসসি দেওয়ার আর হচ্ছে না। এসএসসিটা অনেক কষ্টে দিয়েছে, তাও কোনো মতে পাশ করে। ওর সাথে মেয়েটা পড়ালেখায় ভালো ছিল, ওটাকে ঘুষ দিয়ে সব দেখানোর জন্য রাজি করিয়েছিলাম। কত কাহিনী। হেতিজার কথা শুনে প্রথমে তিশার মাথাটা ভন ভন করে উঠেছিল, কি একটা অবস্থা। পরে ভাবলো হবু ননদিনীই তো, একটু সাহায্য সহযোগিতা তো সে ফকির মিসকিনদেরকেও করে, আর ননদকে করতে পারবে না? এত ছোট লোকও না সে। প্রেম তিশার সঙ্গে পরিচয় হয়ে একেবারে রুমে গেল। বড়লোকের সব বড়লোকই কারবার। এত আলিশান রুম, বারান্দায় দাঁড়িয়ে ডান দিকটায় টাকাতেই অনেকটা দূরে বাতি দেখতে পেল। ভালোই একটা আলো, অন্ধকার তো, তাও রাতের বেলা। এত বুঝলো না ওইখানে কি থাকতে পারে। তবে কিছুক্ষণের মাঝেই তার রুমে প্রত্যুষ প্রবেশ করলো। তারপর জিজ্ঞেস করলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? তৃষা আর চোখে একবার প্রত্যুষের বুকের দিকে তাকিয়ে পরক্ষণে বলল, আপনি খালি গায়ে জিম করবেন, গোসল করে এসে নগ্ন বুকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন, আর সেসব আমি মাঝে সাঝে উকি ঝুঁকি মেরে দেখবো। এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? কি চুপ কেন, কথা বলো। তৃষার হুঁশ ফিরতেই সে বলল,
আরে না না, অসুবিধা হবে কেন? যে সুবিধা আপনারা দিচ্ছেন। তবে এখনো ভাবতে পারছি না আপনারা, মানে আপনার সঙ্গে এমনভাবে দেখা হয়ে যাবে আর এখন থেকে সাক্ষাৎটা রোজ হবে।